নির্বাচনের রোড ম্যাপ কেন দিচ্ছে না সরকার? দর্শক, এই শিরোনামে আজ আমরা কথা বলবো মিলেনিয়াম টেলিভিশন ও মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলা কথা বলবো অনুষ্ঠানে। দর্শক, আজকে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে দুজন সম্মানিত অতিথি অনলাইনে সংযুক্ত থাকছেন। চলুন আলোচনার শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে রয়েছেন জনাব মহিউদ্দিন খান মোহন, সিনিয়র সাংবাদিক। মোহন ভাই, আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে। ধন্যবাদ। জি দর্শক, আরো রয়েছেন আমাদের মাঝে প্রথমবারের মতো মিলেনিয়াম টেলিভিশনের নেটওয়ার্কে যুক্ত হচ্ছেন জনাব সোহেল সামাদ বাচ্চু, রাজনীতি বিশ্লেষক। বাচ্চু ভাই, আপনাকে স্বাগত। স্বাগতম, ধন্যবাদ সবাইকে। জি দর্শক, আমরা আলোচনা করব। আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকুন, আপনাদের মতামত নিয়ে মন্তব্য করে আপনাদের মন্তব্য করুন। আজকের অতিথিদের কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের বিষয়ে সেটি করুন, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা জানি যে নির্বাচন নিয়ে ক্রমশ রাজনৈতিক দলগুলো বেশ সোচ্চার হচ্ছে। এ বিষয়ে আমরা বিএনপি কে দেখছি যে তারা দাবি করছে বর্তমান সরকারের কাছে যে দ্রুত নির্বাচন দিয়ে দেওয়ার জন্য, এবং নির্বাচনের সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ তারা চায়। কিন্তু সরকার প্রধান ডক্টর ইউনূস নানা রকম ইতিমধ্যে কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন দেশীয় এবং বিদেশি সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে। তিনি নির্বাচন দিবেন বলেছেন এবং নির্বাচনের জন্যই তার সরকার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনকে গঠন করা হচ্ছে, পুনর্গঠন করা হচ্ছে, পাশাপাশি সংস্কারের কাজ চলছে। তিনি নানা রকম কথা বলেছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে নির্বাচনের দিন, তারিখ বা সাল তিনি ঘোষণা করেননি। আমরা গণমাধ্যমে নানাভাবে ধরনের প্রচারণা শুনতে পাচ্ছি যে 2025 সাল নাগাদ নির্বাচন হতে পারে, কিন্তু সরকারের দপ্তর থেকে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন যে সরকার হয়তো নির্বাচনের কথা বলে কেবলমাত্র কালক্ষেপণ করছেন, সরকারের ইচ্ছা নিয়ে, সদিচ্ছা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন আগ বাড়িয়ে। আমরা সবকিছু নিয়ে আজকে কথা বলতে চাই। মোহন ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে সরকার কেন নির্বাচনী রোড ম্যাপ দিচ্ছে না, সমস্যাটি কোথায়? বিএনপি বারবার দাবি করছে নির্বাচনের রোড ম্যাপ এবং নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ক্ষণ ঘোষণার দাবি করছে। কেন সরকার রোড ম্যাপ দিচ্ছে না? কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আজম ভাই। আসলে মনে করুন, দুই যুবক যুবতী একজন ডাক্তারের কাছে গিয়ে বলল, দেখুন তো আমাদের সন্তান কবে প্রসব করবে। ডাক্তার বলল, আপনার বিয়ে করেছেন? না। বাসর হয়েছে? না। তাহলে ওই ডাক্তার তো ওই সন্তান জন্মে যে হবে সেটা রোডম্যাপ কি দিতে পারবে? গর্ভ সঞ্চালিত হয় নাই তো বাচ্চা হবে কি করে? আর ডাক্তারই বা বলবে কি করে যে আপনার সন্তানটা ওই দিন ভূমিষ্ঠ হবে? সম্ভব না। 5ই আগস্টের এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য রাষ্ট্রীয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং ইভেন পলিটিক্যাল পার্টিগুলোর যে প্রস্তুতি প্রয়োজন সেটা তো এখনো সম্পন্ন হয়নি। সরকার তো শুরু করেছে কাজটা। তো এখনই যদি আপনি রোডম্যাপ চান যে কবে নির্বাচন হবে, আপনি দিন তারিখ দেন, কিভাবে সম্ভব দিন তারিখ দেওয়া? কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোডম্যাপ কিন্তু দিয়েছেন নির্বাচনের। একটা রোডম্যাপ উনি দিয়েছেন, সেটা হবে। উনি বলেছেন সংস্কার সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন হবে। তাহলে রোডম্যাপ পাওয়া গেল। এখন প্রশ্ন, সংস্কার কতদিন লাগবে? 16 বছর শুধু নয়, 16 বছরের আগে যে দিনগুলো বাংলাদেশে গেছে, এই সমস্ত দিনগুলোর যে জঞ্জাল জমেছে আমাদের গণতন্ত্রের পথে, সেই জঞ্জালগুলো পরিষ্কার না করা পর্যন্ত সুষ্ঠু একটা নির্বাচনের পথ আপনি কিভাবে প্রশস্ত করবেন? জি মোহন ভাই, আপনাকে এই জায়গায় থামিয়ে, মোহন ভাই আমি এই জায়গায় থামিয়ে একটা প্রশ্ন করতে চাই যে সবই ঠিক আছে যে আমাদের অনেক বড় সংস্কার করতে হবে, সরকার নানা রকম সংস্কার কমিটি গঠন করেছে, আন্দোলনের পর সংস্কারের দাবিটা প্রধানভাবে উঠেছে, আমরা যে একটা গণতান্ত্রিক সংস্কার রূপান্তরের পথে দেশকে নিয়ে যেতে চাই, সবই ঠিক আছে। কিন্তু বিএনপি বলছে যে এই সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিনে জটিলতা বাড়বে, সংকট বাড়বে, এবং কেউ কেউ বলছেন যে দৈনন্দিন কার্য পরিচালনা করবার জন্য এই সরকারের যে সক্ষমতা, অভিজ্ঞতা থাকা দরকার সেটিও নাই। এক ধরনের
কেওয়াটিক সিচুয়েশন আমরা রাজপথে দেখছি, নানা রকম দাবি দফা করে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে এবং সেটি সুন্দরভাবে সরকার মোকাবেলা করতে পারছে না। ফলে তার রুটিন যে কার্যক্রম সেটি যদি পরিচালনা করতে না পারে, বাজার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা সব ক্ষেত্রে এক ধরনের পরিস্থিতি আমরা দেখছি। ফলে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে এক ধরনের সংকটের মধ্যে যেতে পারে। আমাদের যে প্রতি বিপ্লবী শক্তি, পরাজিত শক্তি, তারা আবার দলবদ্ধভাবে সংগঠিত হয়ে তারা এই রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হতে পারে, এরকম আশঙ্কার কথা বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে আশঙ্কা করছেন স্বয়ং মহাসচিব। ফলে আপনি সরকারকে সংস্কারের জন্য খুব বেশি সময় দিলে তার সংকটের মধ্যে দেশ পড়ে যেতে পারে বলে অনেকে মনে করছেন। আপনি কি মনে করেন? আজম ভাই, বিএনপির কথা যদি বলেন, বিএনপির অবস্থাটা হয়েছে এরকম যে একটা ওই প্রবাদ আছে, বিশেষ করে আমাদের বিক্রমপুরে, আমি কি বলি আর আমার সারিন্দা কি বলে, মানে গায়ক বলছে আমি কি গাই আর সারিন্দা কি গায়। তারেক সাহেব কিন্তু এই সরকারকে এক ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছেন তার বক্তৃতা বিবৃতিতে এবং সময় দেওয়ার কথা বলছেন। উনি কিন্তু এখনো পর্যন্ত এই সরকারের উপরে নির্বাচনের জন্য কোনো চাপ পরোক্ষ বা মানে প্রত্যক্ষ সৃষ্টি করেন নাই। না, তবে তিনি নির্বাচন চেয়েছেন, দ্রুত নির্বাচন চেয়েছেন এবং সেটি দ্রুত বলেছেন যে যত দ্রুত দেওয়া সম্ভব। মহাসচিব মির্জা আলমগীর সাহেব বলেন এক কথা, জয়নাল আবদিন ফারুক তো মানে বিপ্লব করে ফেলায়, পারলে সরকারকে ধাক্কা দিয়ে নামিয়ে নির্বাচন করে বসে যায়। আবার রিজভি বলে আরেক কথা। একটা দলের শীর্ষস্থানীয় 4 জন নেতা যদি 4 রকম কথা বলে, ওই সরকার ওই দলটার ভিতরে যে সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করছি। তারা সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা বলছেন, কিন্তু আমি তো দেখছি বিএনপির ভিতরে এখনো কোনো সামঞ্জস্য নাই, সমন্বয় নাই। তাদের প্রত্যেকটা অঞ্চলে কমিটি নিয়ে গন্ডগোল আছে, নেতৃত্ব নিয়ে গন্ডগোল আছে, মারামারি হচ্ছে, খুনও হয়ে গেছে কয়েকটা পর্যন্ত। তারা তো নিজের ঘরই সামলাতে পারছে না, সরকারের উপরে কিভাবে এই মানে একটা নির্বাচন। এটা তো বিএনপির দিকটা বললেন না, বিএনপি কতটা প্রস্তুতি নিয়ে আমরা বিতর্ক করতে পারি মোহন ভাই, কিন্তু সরকার কতটা ঘর সামলানো দরকার। না না, বিএনপির কথা ঠিক আছে, কিন্তু সরকার যে পরিস্থিতি সামাল দিতে পারছে না, মোকাবেলা করতে পারছে না, তার রুটিন যে দায়িত্ব সেটা খুব বেশি ভালোভাবে এগিয়ে নিতে পারছে না, কিন্তু সংকট আসতে পারে। আমি বলি সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না, এটা আমি বিশ্বাস করি না কেন? হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে প্রথম যে ইনস্ট্রুমেন্টটা, পুলিশ ঠিক মতো অ্যাক্ট করছে না বা এখনো করে না, যার ফলে একটু ওখানে নাজুক পরিস্থিতি আছে। দ্রব্যমূল্যের ব্যাপার যেটা বলা হয়, কাঁচা মরিচের দাম আর তরকারির দাম বন্যা কবলিত কারণে কিছুটা বেড়েছিল, এখন কিন্তু কমে আসছে। এটা একটা ব্যাপার। সরকার ব্যর্থ হয়েছে বা সরকার সামাল দিতে পারছে না বা পারবে না, এটা কিন্তু না। কিন্তু একটা বিষয় কিন্তু লক্ষণীয়, এই যে রাজপথে এত দাবি দেওয়া, সরকার তো কঠোর হতে পারে না, গুলি চালাতে পারবে না, ব্যাটন চার্জ করতে পারবে না। তো সরকার কোথাও আমরা এই ধরনের সংঘাতের বা চাপ প্রয়োগের ব্যাপারটা দেখেছি সরকারের, কিন্তু সরকারের মধ্যে কেউ কেউ ভাবছে যে আসলে চাপ প্রয়োগ করা ছাড়া কোনো উপায় নাই, যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি নিয়ে আমাদের আলোচনা আসবো। যদি আপনি ইন্টারিম গভর্নমেন্ট কি মনে করেন, এই যে শ্রেণী পেশার বিভিন্ন গ্রুপ এই সরকারের উপর তো চাপ দিতে পারে না, তোরা অপেক্ষা করুক তারা। জি মোহন ভাই, আপনাকে ধন্যবাদ। একটু আমরা শুনতে চাই, বাচ্চু ভাই আপনি আলোচনা শুনছিলেন, প্রশ্ন আপনার কাছে একই প্রশ্ন, যে নির্বাচনী রোড ম্যাপের জন্য বিএনপি দাবি করছে এবং চাপ প্রয়োগ করছে একভাবে, এবং এই আশঙ্কা আমরা করছি যে বিএনপি সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে যদি নির্বাচনী রোড ম্যাপ দেওয়া না হয়, তাহলে বিএনপি এক ধরনের আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে বিএনপি এত চাপ সত্ত্বেও, বলা সত্ত্বেও কোনো রোড ম্যাপ আমরা পেলাম না। তার কারণটা কি? বিএনপি মনে করছে যে সরকার যতদিন থাকবে তাতে সংকট ঘনীভূত হবে এবং সকল সংস্কার করার দায়িত্ব সরকারের নয়, শুধু নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন কমিশনের সরকার করে এক ধরনের অবস্থা তৈরি করে নির্বাচন যত দ্রুত দেওয়া সম্ভব তত দেশের জন্য মঙ্গল, এটি ভাবছে বিএনপি। আপনি কি মনে করেন? ধন্যবাদ আশরাফুল ভাই, আর ধন্যবাদ মিলিয়নিয়াম টিভির অসংখ্য দর্শক শ্রোতাদের। ধন্যবাদ মোহন ভাইকে তার সুন্দর বক্তব্যের জন্য। বিষয়টা হচ্ছে, যদি খুব দ্ব্যর্থহীন ভাষায় আমি বলি, সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে
আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটি বিষয় কিন্তু খুবই পরিষ্কার, যে নির্বাচন নিয়ে হানাহানি, নির্বাচন নিয়ে ক্ষমতা নিয়ে একটি টানাটানি এবং নির্বাচন ব্যবস্থা সবসময় একটা সমস্যা। এখন দেখেন, আপনি যদি খেয়াল করেন 11ই জানুয়ারি 2007 সালের কথা, যখন 1/11 কথা, তখন কিন্তু আগে নির্বাচনী ব্যবস্থায় আমরা দেখেছি যে ভোটার তালিকা, পরবর্তীতে কিন্তু সেই ভোটার তালিকার স্বচ্ছতার জন্য স্মার্ট কার্ডের মাধ্যমে আপনারা ভোটার তালিকা পেলেন। তখন কিছুটা স্বচ্ছতা আসলো ভোটার তালিকার মধ্যে, ভুয়া ভোটার ছিল সেখান থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে আপনারা নির্বাচন দিলেন, সেই নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ জোট সহ 14 দলীয় জোট, এবং টানা 16 বছর তাদের রাষ্ট্র ব্যবস্থা দেখলেন এবং তাদের নির্বাচনগুলো আপনারা দেখলেন অতীতে। এখন বিষয় হচ্ছে নির্বাচন লাগবে, নির্বাচন ছাড়া রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মনোনীত নেতারা আসবে না, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র সরকার আসবে না। এখন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে সেই নির্বাচনটা দিবেন। অতীতে যে সকল ধোঁয়াশাপূর্ণ নির্বাচন আমরা দেখেছি, নিশ্চয়ই আমরা সেরকম কোন নির্বাচন চাই না। অবশ্যই যেহেতু সেরকম কোন নির্বাচন চাই না, সুতরাং নির্বাচন ব্যবস্থায় সংস্কার অনিবার্য। এখন কি কি সংস্কার দরকার এবং সেই সংস্কারের জন্য কতটুকু সময় দরকার, সেইটা হচ্ছে আলোচ্য বিষয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, সেই সরকার এই সংস্কারের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছে না। আর কেন দিচ্ছে না এটা কিন্তু খুবই পরিষ্কার। কেন দিচ্ছে না? কারণ তারা চায় একটা দীর্ঘমেয়াদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে বা ক্ষমতার মধ্যে থেকে একটি সুস্পষ্ট সংস্কার, কিন্তু সেই সুস্পষ্ট সংস্কার যে কি কি হবে তারও কিন্তু সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দিচ্ছে না। এখন সেক্ষেত্রে আমরা সহকারে বাংলাদেশের অধিকাংশ জনগণ কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আছি যে আসলে কি হতে যাচ্ছে বা কি কি হচ্ছে বাংলাদেশে। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি হয়তো তরুণ নেতৃত্ব সৃষ্টির জন্য এবং নতুন দল গঠনের মধ্য দিয়ে একটি অন্যরকম নতুন সম্ভাবনাময় বাংলাদেশ সৃষ্টির জন্য হয়তো ডক্টর ইউনূস টেকনিক্যালি এই বিষয়টা একটু ধোঁয়াশার মধ্যে আমাদেরকে রেখেছে, এবং আশা করি তিনি যে নির্দিষ্ট লক্ষ্য বা নির্দিষ্ট পরিবর্তনের রূপরেখা আনতে চাচ্ছে সেটা হয়তো এখনো তার কাছে খসড়া পরিপূর্ণ আসেনি। হয়তো এই কারণে তিনি এই বিষয়টা আমাদেরকে এখনো পরিষ্কার করছে না। কিন্তু আমরা চাই, আমরা বাংলাদেশের সাধারণ জনগণ চাই যে তিনি কি কি সংস্কার আনতে চান সেগুলো পরিষ্কার হোক, কিন্তু তিনি কতটুক সময় মেয়াদকাল নিতে চায় সেটাও পরিষ্কার হোক। কারণ দিন শেষে তো আপনাকে একটি নির্বাচনী ব্যবস্থা আসতে হবে, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে আপনার জনগণের সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সুতরাং এখানে বিএনপির একটি তড়িঘড়ি স্বাভাবিক থাকাই, কারণ এখন মাঠ ফাঁকা। আগে আওয়ামী লীগ সহকারে 14 দলীয় মহাজোটের বা 14 দলীয় জোটের নির্বাচন ব্যবস্থা ছিল, যেখানে আওয়ামী লীগ এবং তাদের ছত্র ছায়া ঘেঁষা রাজনৈতিক দলগুলো ইলেকশন করেছে, যে ইলেকশনটা শুধু একটি দেখানো ইলেকশনে ছিল। এখন বিএনপি সহকারে বিএনপির সমমনা জোট রাজনীতি করছে পুরো দস্তুর। সুতরাং আবার সেই একটি দল বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলোর নির্বাচন। সুতরাং এটা তো একটা প্লেইং ফিল্ড হয় না, একদমই হয় না। এখন আপনার একটা আঙুল, হাতের একটা আঙুলে যদি একটা রোগ হয়, তো আপনি প্রথমে আঙুলের রোগের চিকিৎসা করবেন নাকি পুরো হাতটাই কেটে ফেলে দিবেন? তো এখন সেখানে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ একটি দুরাচারী শাসন ব্যবস্থার মধ্যে ছিল, তাদের শাসন ব্যবস্থার সময় দৃশ্যমান উন্নয়ন হয়েছে, কিন্তু পাশাপাশি লুটপাট, দুর্নীতি, টাকা পাচার, রাজনীতিতে দুর্বৃত্তায়ন, বাজার ব্যবস্থায় সিন্ডিকেট, সর্বত্র তাদের ছত্রছায়া লোকগুলো দ্বারা পরিপূর্ণ করে রাখা। তো সেটা থেকে তো আপনারা বেরিয়ে আসছেন 5ই আগস্টে এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য থেকে, অসীম আত্মত্যাগের মধ্য থেকে, অসীম রক্তের মধ্য থেকে। তো এখন যখন আপনারা সেটা থেকে বেরিয়ে আসছেন, তখন আপনারা কি ঢালাও ভাবে সবাইকে অপরাধী করবেন? আপনি যদি লক্ষ্য করেন জুলাই আগস্টের আন্দোলনে বিশেষ করে যাত্রাবাড়ি এবং উত্তরায় কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে আপনি যদি খেয়াল করেন দেখবেন 3 তারিখ এবং 4 তারিখে, ওখানে উত্তরার কথা যদি বলি, খসরু সাহেব তিনি এমপি হয়েছিলেন, সেখানে আগে ছিলেন যিনি
তিনি কিন্তু ওতপ্রোতভাবে জড়ায় নাই, কারণ দলীয় কোন্দলের কারণে। পরবর্তীতে যখন ওবায়দুল কাদের তাকে ফোন দিল, আমি যতটুকু শুনতে পারছি বিভিন্ন মহল থেকে, যে হাবিব হাসান সাহেবের কাছে ওবায়দুল কাদের ফোন দিয়ে বলছে তোমার নামও, তো উনি বলছে কেন, খসরু সাহেব এমপি বানাইছেন, খসরু সাহেব নামুক। তো বিষয়টা হচ্ছে যে এই যে তাদের আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু সবাই নামি, ইভেন আপনারা যদি খেয়াল করেন অনেক ছাত্রলীগ নেতা কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আওয়ামী লীগের অনেক লোকই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করেছে, কারণ তারা এই শেখ হাসিনার একনায়কতন্ত্র শাসন ব্যবস্থায় তিক্ত বিরক্ত ছিল। আমি ছাপাই যাচ্ছি না বা আমি কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে কথা বলার চেষ্টা করছি না, আমি বলতে যাচ্ছি যে যদি একটা আঙুলের অসুখ হয় আপনি পুরো হাত কেটে দিবেন, এটা হতে পারে না। আপনি সুনির্দিষ্ট অপরাধীকে চিহ্নিত করুন, যারা এই আন্দোলনে উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করেছে, যাদের উস্কানির কারণে এই নিরীহ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ, তাদেরকে ধরুন, তাদেরকে আইনের আওতায় আনুন, শাস্তি দেন, বিচার করেন। অন্যথায় একটি সুন্দর সংস্কার করেন। আপনি কি, আমি মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার দরকার। সেখানে ধন্যবাদ সৈয়দ সামাদ বাচ্চু ভাই। মহিউদ্দিন খান মোহন ভাই, আপনার কাছে আসতে চাই। যে প্রশ্নটি তুলেছেন যে এই যে বিচার হচ্ছে, বিচারের নামে যে গণহারে আসামি করা হচ্ছে, গণহারে মামলা করা হচ্ছে, ফলে এই বিচারের ভবিষ্যৎ কি? এবং আমরা দেখছি যে এই মামলায় সাংবাদিকদের নাম দেওয়া হচ্ছে, সাংবাদিকদের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের নামে হত্যা মামলা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক, এ নিয়ে আন্তর্জাতিক যে সাংবাদিকদের জোট সংস্থা আছে তারা প্রশ্ন তুলেছে। সেখানে আমরা দেখেছি ডক্টর ইউনূস বলেছেন যে যেটা হচ্ছে সেটা আগের বিচার ব্যবস্থার সংস্কৃতি এখানে চালু বা সেটা গিয়ে তারা দেখতে পাচ্ছে। কিন্তু আমরা তো চেয়েছিলাম যে নতুন একটি অবস্থা, নতুন একটি ব্যবস্থা সকল ক্ষেত্রে। আসলে এই যে আগের যে সরকারগুলো যা করেছে, নতুন সরকার সেটা করবে না, মানুষকে অযথা হয়রানি করবে না, তাদের উপরে মামলা দিবে না, তাদের আটকে রাখবে না, কিন্তু বিচার ব্যবস্থায় কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। ঠিক একইভাবে অন্য কোনো অর্থনৈতিক সেক্টরে বা অন্য কোনো সেক্টরে এই 3 মাসে কোন রকম ইতিবাচক পরিবর্তন, বিগত সরকারের মানে বিপরীতে জনগণের যে আকাঙ্ক্ষার পরিপূরক কোনো পরিবর্তন কি আপনি লক্ষ্য করছেন? সংস্কারের কথা আমরা বলছি যে আমরা ঠিক আছে আগে সংস্কার করব, কিন্তু 3 মাসে কমিটি করা ছাড়া কোনো ক্ষেত্রে কোন রকম সংস্কারের ফল কি আমরা পাচ্ছি কিনা? ধন্যবাদ। পরিবর্তনের কথাও বলছেন, আমরা পরিবর্তন দেখছি কিনা? জি, আচ্ছা, আমি আজকে দুদিন মানে সংস্কার জনগণ দৃশ্যমান তাদের জীবনে কোন রকম সুফল পাচ্ছে কিনা নতুন সরকারে? দৃশ্যমান আমি বলছি, আমি দুদিন যাবত আমার গ্রামের বাড়ি বিক্রমপুরের মাসুরগাঁয়ে আছি। আমি এখন আমার গ্রামের বাড়ি থেকে আপনার সাথে কথা বলছি, দর্শকদের সামনে কথা বলছি। জি, আমি প্রায়ই আসা যাওয়া করি, তো এই নিবিড় ভাবে থেকে মানুষের মধ্যে যে পরিবর্তনটা দেখলাম, তারা যে পরিবর্তনটা দেখছে সেটা হলো স্বস্তি। তারা স্বস্তি পেয়েছে। এক নম্বর, একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে গোটা জাতি মুক্তি পেয়ে তারা স্বস্তিতে আছে। কারণ কি ধরনের স্বস্তি পেয়েছে তারা? একটু এখন কথা বলতে কেউ ভয় করে না। ভয় করছে কারা? খেয়াল রাখবেন, ভয় তারাই করছে যারা বিগত 16 বছর, বিশেষ করে 10 বছর এদেশের মানুষের উপর, বিশেষ করে বিরোধীয় নেতা কর্মীদের উপর একটা নাৎসি বাহিনীর, গেস্টাপো বাহিনীর মতন, জার্মানি গেস্টাপো বাহিনীর মতো অত্যাচার করেছে। তারা ভয় পাচ্ছে, তারা কথা বলতে ভয় পাচ্ছে, সমাজে বের হতে ভয় পাচ্ছে, কারোর সাথে যোগাযোগ করতে ভয় পাচ্ছে। কিন্তু নিরীহ মোহন ভাই এক মিনিট, আমি আমার প্রশ্ন করাই আমার কাজ, আমার প্রশ্ন করা পাল্টা প্রশ্ন করে আমার কাজ, কিছু মনে করবেন না। আপনি যে বলছেন যে বাক স্বাধীনতা আমরা পেয়েছি, অনেকে কথা বলতে পারছে, কিন্তু সম্পাদক পরিষদ, আপনি সাংবাদিক, সম্পাদক মন্ডলী, সম্পাদক পরিষদ তারা কিন্তু বলেছে যে সংবাদপত্রের স্বাধীনতা তারা পূর্ণ মাত্রায় উপভোগ করতে পারছেন না। এখনো অনেক সংবাদ সেলফ সেন্সরশিপে কাজ করছে আগের মতোই। আমরা সংখ্যালঘুদের যে বড় বড় সমাবেশ হচ্ছে এগুলোর খবরাখবর এবং অনেক ক্ষেত্রে অনেক কিছু খবরাখবর জাতীয় দৈনিকগুলোতে অথবা টেলিভিশনে সেভাবে আমরা আসতে দেখছি না, সেভাবে প্রচার হতে দেখছি না। সেখানে চুজ এন্ড পিক নীতি কার্যকর করা হচ্ছে। সংবাদ সম্পাদকদের এই স্টেটমেন্টকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো সাংবাদিক, তারা মনে করছে না যে এখানে সংবাদের পূর্ণ স্বাধীনতা তারা পেয়েছে? আমি তো সম্পাদকদের কাছে জবাবদিহি চাইবো, কেন তারা সংবাদ পরিবেশন করতে পারছেন না? একজন মানুষের বুকে সৎসাহস তখনই থাকে যে যদি অনেস্ট থাকে। স্বৈরাচারের দালালি যারা করেছে, যারা পতিত প্রধানমন্ত্রীকে তেল দিয়েছে সারাক্ষণ,
আপনি মনে করেন 71 টেলিভিশন, আমি নামই বললাম না 71-এ আর তো সেই আমি বলি 71-এ সেই সাংবাদিক বা তাদের সেই নীতি তো এখন নেই। অনুষ্ঠান প্রচার করছে 7 দিন ব্যাপী, আমি দেখেছি। টপিকস ডক্টর ইউনূস একজন খারাপ লোক, দুর্বৃত্ত, এই সমস্ত প্রচার করার জন্য 71 টেলিভিশন, ওই যে একটা মেয়ে ছিল ফারজানা রূপা, ওর মাধ্যমে অনুষ্ঠানটা করেছে, আমি দেখেছি, ফুটেজ দেখতে পারেন। এই সমস্ত টেলিভিশনের সম্পাদকরা এখন সাহস নিয়ে জি সত্য খবর প্রচার করার সাহস পাবে না, এবং তারা যদি কালো তালিকাভুক্ত হয় সরকার বা সরকারের কোন একটা অঙ্গের দ্বারা, অবাক হওয়ার কিছু থাকবে না। মোহন ভাই আমি বলি, মোহন ভাই এখন ওই যে আমরা বিটিভির সংবাদ নিয়ে আমরা বলতাম যে বাতাবি লেবুর চাষ হচ্ছে বাংলাদেশে কতটুকু, সেটা খবর আমরা বিটিভিতে পাই। এখন বলছে যে এখন অনেকে বলছেন যে আমাদের সব টেলিভিশন গুলো বিটিভি হয়ে যাচ্ছে, সেখানে ভিন্ন মতের খবরগুলো সেভাবে আসছে না, সবাই একই সুরে একই মতে কথা বলছেন। আমি তো ভিন্ন মতই দেখি না, ভিন্ন মত এখন নাই, আওয়ামী লীগের কোনো মত আমি কোথাও পাচ্ছি না। হ্যাঁ, সাহস নিয়ে তো কেউ একটা কলম লিখতে সাহস পাচ্ছে না পত্রিকায়। আমি আজীবন আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেছি, আজীবন, কখনোই আওয়ামী লীগের রাজনীতি করি নাই। শেখ মুজিবুর রহমানকে আমি বঙ্গবন্ধু বলছি, এখনো আমার লেখা আমি তাকে বঙ্গবন্ধু বলি, লিখি। কিন্তু আওয়ামী লীগের বন্ধুরা তাকে জাতির পিতা, এমনকি দেবতার আসলে বসিয়েছিলেন, তারা তো একটা কলম লিখতে সাহস পান না। কেন পান না? কারণ তারা অতিরিক্ত এমন কাজ করেছেন যে মানুষ, সাধারণ মানুষের কাছে তারা কলম দুর্বৃত্ত হিসেবে পরিচিত হয়েছেন। কলম দুর্বৃত্ত, এই কলম দুর্বৃত্তরা যদি রোশানলে পড়ে আপনি কি করবেন? কিছু করার নাই। এটা তো এই সরকারের দোষ হইতে পারে না। এই সরকার কি কোনো সার্কুলার জারি করেছে যে এই সংবাদটা দেওয়া যাবে, তো এই সংবাদটা দেওয়া যাবে না? সেলফ সেন্সরশিপ এখন সব জায়গায়। আপনি নিজেই ওই যে সেলফ সেন্সরশিপটা কিন্তু একটা ভয় থেকে আসে। সেলফ সেন্সরশিপ আওয়ামী লীগের আগমনে ছিল, তো এখনো কিন্তু সেটা কেন সেলফ সেন্সরশিপটা একটা ভয় থেকে আসে কিনা? আওয়ামী লীগের আমল ছিল মোজাম্মেল বাবুদের সেন্সরশিপ, তারাই ঠিক করতো। ওই এডিটরস গিল্টি না কি একটা ছিল, এডিটরস গিল্টি, আমি বলতাম গিল্টি, মানে অপরাধী। এডিটরস গিল্টি বলতাম, গিল্টি, অপরাধী। এমন ভাবে টকশো করতো মোজাম্মেল বাবু 71 টিভিতে, মানুষকে অপমান অপদস্থ করার জন্য। এই যে আজকের যে উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব একটা অনুষ্ঠানে বলেই বসছেন মোজাম্মেল বাবুকে যে আমাদেরকে ডাকেন কেন, আপনি যদি সব বলেন দেখেন না আমাদের। এই সমস্ত স্বৈরাচারের দোষরদের উপরে যদি একটু সানলে পড়ে তারা পাবলিকের, আপনি আমি কি করব? কিছুই করতে পারবো না। জি মোহন ভাই, হ্যাঁ মোহন ভাই, আমাদের প্রশ্নটা ছিল যে জনগণ এই 100 দিনে আসলে দৃশ্যমান কোন পরিবর্তন তারা পাচ্ছে কিনা, বিচার ব্যবস্থায়, বাজার ব্যবস্থায়, অর্থনৈতিক ব্যবস্থায়, প্রশাসনে। এখনো মোহন ভাই, আপনি কি মনে করেন যে কোথাও ঘুষ দুর্নীতি কমেছে? বিচারালয়ে ঘুষ দিতে হয় না, থানাগুলোতে ঘুষ দিতে হয় না, এখন একটা পুলিশ যদি ঘুষ দখলদারিত্ব কি বন্ধ হয়েছে, বন্ধ করা গেছে? অনেকাংশে কমেছে। হ্যাঁ, দখলদারিত্ব কিছু হয়েছে প্রথম দিকে, এখন অনেকাংশে কমেছে, অনেকাংশে কমেছে বলবো আমি। আপনি ধরুন ভাই, উদাহরণ দিই, বিভিন্ন জায়গায় কিছু হাট ঘাট মাঠ, এই একটা শ্রেণী আর কি, বিএনপি কর্মীরা দখলে নেমেছিল, কিন্তু তাদের দলের হাইকমান্ড থেকে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন অনেকে একটা পা ফেলতে একটু চিন্তা ভাবনা করে। এই হাইকমান্ডের কথা, হাইকমান্ডের বার্তাটা তৃণমূল পর্যায়ে গেছে কিনা সেটা একটু বিষয়। আপনি নিজেও বলেছেন যে বিএনপির দখলদারিত্ব নিয়ে নিজেদের মধ্যে খুনাখুনি হয়েছে, তাদের দলের মধ্যে ইন্টারফ্যাকশন রয়েছে, ফলে এই পরিস্থিতি আসলে কতটা পরিবর্তন হয়েছে আমরা জানি না। আমরা আরো কিছু সময় হয়তো লাগবে এটা বোঝার জন্য। আপনাকে ধন্যবাদ মোহন ভাই। আবার একটু ছোট করে আসবো, এক মিনিটে। একটা রাজনৈতিক দলের কর্মীরা কি করলো না করলো, সেই জন্য তো আপনি এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের উপরে দোষ চাপাতে পারেন না। নিশ্চয়ই সোহেল সামাদ বাচ্চু ভাই, এই বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা, যে জনগণ এই নতুন সরকারের দৃশ্যমান পরিবর্তনের সুফল কোন কোন ক্ষেত্রে ভোগ করছে বলে আপনি মনে করেন, নাকি আসলে কোনো সুফলই, দৃশ্যমান কোনো সুফল এখন পর্যন্ত আমরা পাইনি? যেটি মোহন ভাই বলছে যে অনেক কিছু পরিবর্তন হয়েছে, মানুষ কথা বলতে পারছে এখন, এবং সেটি উনি এলাকায় গিয়ে দেখছেন। আপনি কি মনে করেন?
আশরাফুল ভাই, আপনাকে ধন্যবাদ। মোহন ভাইয়ের কথার উপরে শ্রদ্ধা রেখে বলতে চাই যে কথা বলছে, অবশ্যই খুব বড় বড় কথা বলছে, খুবই লম্বা লম্বা কথা বলছে, খুবই ভারী ভারী কথা বলছে, খুবই উত্তেজনাকর কথা বলছে, এ ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করছি না। কিন্তু কারা বলছে? তারাই বলছে যারা বিগত 16 বছর কথা বলতে পারেনি। কিন্তু বিগত 16 বছর যারা লম্বা লম্বা কথা বলেছে, চওড়া চওড়া কথা বলেছে, লম্ফ জম্ফ দিয়েছে, ভারী ভারী কথা বলেছে, টিটকারি মস্কারা করেছে, তারা কথা বলতে পারছে না। বিশেষ করে আপনি আশ্চর্য হবেন, যে সকল দল প্রত্যক্ষভাবে শেখ হাসিনাকে সমর্থন করেছে, 14 দলীয় জোট, সেই 14 দলীয় জোটের রাজনীতির দিকে যদি আপনি তাকান মোহন ভাই বা আশরাফুল ভাই, প্লিজ আপনারা দেখবেন বিগত 16 বছরে সেই সকল রাজনৈতিক দলের 2-4টা কথা আপনি খুঁজে পাবেন না। কারণ শেখ হাসিনা এমন একজন দাম্ভিক নেত্রী ছিলেন, তিনি এদের কথার মূল্যায়ন করার মতো কোনো পরিস্থিতিতে তিনি ছিলেন না। কিন্তু শেষের সময় যখন তিনি আর গদিতে থাকতে পারছেন না, তিনি তড়িঘড়ি করে 14 দলীয় জোটদের নেতাদের নিয়ে বসে জামাতকে নিষিদ্ধ করে দিল। অনেকদিন পর কথা বলার সুযোগ পেয়ে তারা হুড় হুড় করে কথা বলা শুরু করলো, জামাতকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করে দিল একটি রাজনৈতিক দলকে। এখন যদি তাদেরকে নিষিদ্ধ করার কথা আসে বা হয়, তাহলে সেটা অবাক হবার কিছু নেই। আমি যে বিষয়টিকে আপনাদের দৃষ্টিতে আনতে চাচ্ছি সেটা হচ্ছে, সেটা কি টিট ফর ট্যাট, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে বলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? মানে ব্যাপারটা কি এমন নাকি? না, যদি আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করেছে 71-এ, তার যে ফ্যাসিবাদী ভূমিকা, 71-এ যে গণহত্যার সাথে পাকিস্তানিদের সাথে তাদের সম্পৃক্ততা, সেটির অভিযোগ তুলে কিন্তু নিষিদ্ধ করেছে। তো এই আবার যদি এই যে 24শে আগস্ট হত্যাকাণ্ডের কথা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তো এই নিষিদ্ধ ঠিক হবে কিনা সেটা আমি বলছি যে একটা তো রাজনৈতিক বক্তব্য, একটা তো নিশ্চয়ই নিষিদ্ধ করার পিছনে একটা কারণ দেখানো হয় বা থাকবে সেটি। কিন্তু এই যে নিষিদ্ধ করা রাজনৈতিক দলকে, সেটি কি আসলে সমর্থন করা যায় কিনা? বা এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তাহলে আওয়ামী লীগের বড় একটি রাজনৈতিক দল আসলে নিষিদ্ধ করে গণতন্ত্রের এই চাকাকে, গাড়িকে আমরা সামনের দিকে নিতে পারি কিনা, বা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে সেটি সম্ভব কিনা, বা সেটিকে আদৌ সম্ভব হবে কিনা, নাকি আরেক ধরনের বিশৃঙ্খল অবস্থার মধ্যে দেশ পড়ে যাবে? নানা প্রশ্ন, নানা রকম বিশ্লেষণ চলছে। আপনার বক্তব্য চাই। আশরাফুল ভাই প্লিজ, বিষয়টা খুবই খুবই ক্লিয়ার, বিষয়টা খুব সহজ। যদি আপনি এটাকে সহজ ভাবে নেন, বিষয়টি সহজ। আশরাফুল ভাই প্লিজ আপনি এটা বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, এটা তো বাংলাদেশ, এটা তো আমাদের দেশ, এটা তো 20 কোটি মানুষের দেশ, এটা তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দেশ, এটা তো জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহকারে নিবন্ধিত অনিবন্ধিত সকল দলের দেশ, তাই নয় কি আশরাফুল ভাই? তাই নয় কি? অবশ্যই তাই, অবশ্যই তাই, সেটা ঠিক আছে। কিন্তু আপনি বলতে পারেন না, আপনি তো বলতে পারেন না এটি সাধুর দেশ, একই সাথে চোরের দেশ, এটি ভালো মানুষের দেশ, একই সাথে খারাপ মানুষের দেশ, এটি হচ্ছে যারা শান্তিবাদী মানুষ, একই সাথে সন্ত্রাসীর দেশ। তাহলে আমি বলছি যে আসলে এগুলোর মধ্যে কি আমরা কোয়ালিটি ভালো মন্দ যাচাই করবো না? আশরাফুল ভাই আমি আসতে চাচ্ছি, সেই বিষয়টাই আসতে যাচ্ছি প্লিজ। সেটা হচ্ছে যে আপনি যদি একটি ভালো রাষ্ট্রনায়ক হতে চান, তাহলে অবশ্যই আপনাকে আলোচনা আসতে হবে, আপনাকে সুনির্দিষ্ট তথ্য সত্য ভিত্তির উপরে আসতে হবে। যেমন ধরেন, যদি জামাতের বিষয়ে সেরকম প্রাসঙ্গিক অভিযোগ থাকে, তাহলে অবশ্যই সেই প্রাসঙ্গিক বিষয়ে জাতীয়ভাবে শেখ হাসিনা আনতে পারত। তিনি 16টা বছর কি ঘোড়ার ঘাস কেটেছেন? অবশ্যই নয়, তিনি 16টা বছর আনেননি। কেন আনেননি তার কথা, সেটা কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝি কেন আনেননি। কারণ তিনি ওই সময় এটা এই কারণে আনেননি যে তিনি তখন কোন রকম কোন বিশৃঙ্খল পরিবেশে পড়তে চাচ্ছিলেন না, বা তিনি ওই রকম পরিস্থিতি তৈরি করতে চাচ্ছিলেন না। কিন্তু শেষে তড়িঘড়ি করে কেন নিষিদ্ধ করা হলো? কারণ দেখতে পাচ্ছে
যে যদি এটা নিষিদ্ধ না করা হয় তাহলে আর আমার এটা থাকছে না, কারণ আলটিমেটলি আন্দোলনের পিছনে কিন্তু জামাতের নিষিদ্ধ, অর্থাৎ শেখ হাসিনা পতনের কয়েকদিন আগে যে জামাতকে নিষিদ্ধ করা হলো, এটি নিয়ে অনেকেই প্রশ্ন করেছে যে এটা একটি রাজনৈতিক উদ্দেশ্যে করেছে, কিন্তু তার এটা হিতে বিপরীত হয়েছে এবং আওয়ামী লীগের ভিতর থেকেও একটা অংশ এটা সমালোচনা করেছে। অনেকেই যারা রাজনীতি বা গণতন্ত্রের কথা বলেন বা দেশে একটি ভালো রাজনীতি দেখতেছেন তারা কিন্তু এই সমালোচনা করেছেন যে জামাতকে এভাবে নিষিদ্ধ করা এতদিন করেননি। আপনি যেটি বলছেন যে সেটা কিন্তু হয়েছে, তার ফল কিন্তু আওয়ামী লীগ পেয়েছে। আমি একটু জানতে চাই যে ভাই, যে আসলে এই যে নিষিদ্ধ করা কোন একটা দলকে আপনি আইন দিয়ে বা আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেন, তাতে কি এটা কি আসলে এটি গণতন্ত্রের সাথে যায় কিনা, অথবা নিষিদ্ধ করার মধ্য দিয়ে আসলে তাদেরকে আপনি ঠেকাতে পারেন কিনা? জামাতকে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্যে ঠেকাতে পেরেছে? একই প্রশ্নটা আমি করতে চাই যে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এটি কি আসলে মানে সঠিক সিদ্ধান্ত, বাস্তবভিত্তিক সিদ্ধান্ত হয়েছে কিনা? একদম আশরাফুল ভাই, এই বিষয়টা যদি আমি খুব সহজে বলতে চাই, সেটা হচ্ছে কোন দলকে আপনি নিষিদ্ধ করতে পারেন না। কেন পারেন না? একটি সংগঠনকে কখনো নিষিদ্ধ করা যায় না। সংগঠন একটা অস্তিত্ব, এটা সহজে নিষিদ্ধ হয় না। আপনি মনে করেছিলেন জিএমবি নিষিদ্ধ, আপনার কি এখনো জিএমবি সংগঠন যদি সুযোগ পায় তারা কি মাথাচাড়া দিয়ে উঠবে না? সংগঠন কখনো নিষিদ্ধ করে থামিয়ে রাখা যায় না। এটাকে যদি আপনার থামাতে হয় তাহলে আপনার প্রক্রিয়ার মধ্যে যাইতে হবে, আইনি ভিত্তির মধ্য থেকে যাইতে হবে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাইতে হবে। এখন তাই নয়, আমি যেটা মনে করি এটা আদর্শিক ভাবে মোকাবেলা করতে হবে। আপনি মোকাবেলা করতে না পারলে সেই আইডিওলজি তো থাকবে, সেই আইডিওলজি আবার মাথা চাড়া দেবে। জি, একদম একদম একদম। সেখানে আমি আরেকটু কথা বলতে চাই আশরাফুল ভাই, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, খুবই প্রাসঙ্গিক একটা বিষয় প্লিজ। সেটা হচ্ছে, দেখেন সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছে আজকে স্বাধীনতার 53 বছর পার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের মধ্যে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি, নির্বাচনী ব্যবস্থায় স্থিতিশীলতা আসেনি। কেন আসেনি জানেন? কারণ যখন যে ক্ষমতায় যায় ওই মসনদে বসে, তখন সেই মসনদকে একটি চিরস্থায়ী জায়গা করে নেওয়ার একটি প্রবণতা। কিন্তু দেখেন, এইটা যদি এমন হয় যে আমরা যখন ক্লাসে পড়ালেখা করেছি, ক্লাস 8, 9, 10, তখন কিন্তু একটা প্রতিযোগিতা ছিল। আমার রোল নাম্বার ছিল 1, তো আমার সাথে কিন্তু রোল নাম্বার 2 এর একটি প্রতিযোগিতা ছিল। তো আমি কিন্তু সবসময় ভয়ে থাকতাম। এটা কেন থাকতাম? যে আজকে আমার চাইতে যদি ও আগে আসে, আমার এতদিনের একটা ক্যারিয়ার, তো আমাদের রাজনৈতিক দলগুলো যদি জনকল্যাণমুখী হতো, রাষ্ট্র কল্যাণমুখী হতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হতো না। তারা জনকল্যাণের দিক দিয়ে এগিয়ে যেত, রাষ্ট্র কল্যাণের দিক দিয়ে এগিয়ে যেত এবং ভালো কাজের মধ্য থেকে একটি প্রতিযোগিতা সৃষ্টি হতো। এখন আপনি যদি বাংলাদেশকে একটি ইসলামিক রিপাবলিক করতে চান, আপনার বাংলাদেশের 20 কোটি মানুষকে এই মুহূর্তে সেটা মানবে? আশরাফুল ভাই, আমি জাতির কাছে আপনার এই টিভি চ্যানেলের মাধ্যমে প্রস্তাব রাখতে চাই বা প্রশ্ন করতে চাই, বাংলাদেশের সেটাই ইন্টারেস্টিং বিষয় বাচ্চু ভাই, যে কেউ এটাকে খেলাফত রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ এটাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ এটা লিবারাল উদার নৈতিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ মুক্তিযুদ্ধের একাত্তর ভিত্তিক একটা রাষ্ট্র হিসেবে দেখতে চায়। সেটা তো চাইবেই রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটাই তো আইডিওলজিক্যাল তাদের আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, সেখানে জনগণ যেটা বেছে নেবে সেটাই হয়তো জয়লাভ করবে। কিন্তু সেই পরিবেশটিকে আমরা গণতান্ত্রিক সেই পরিবেশটিকে নির্ধারণ করতে পেরেছি, নাকি আমরা একটা মত আরেকটা মতকে আমরা গলা টিপে মানে করতে চাই, আমরা প্রতিপক্ষ হিসেবে শত্রু হিসেবে চিহ্নিত করে তাদেরকে আমরা রাজনীতির ময়দান থেকে তাড়িয়ে দিতে চাই। ধন্যবাদ। আমরা আলোচনায় আছি বাচ্চু ভাই, আরো অনেক বিষয় কথা আছে। আমাদের উসখুস করছেন আমাদের মোহন ভাই, হয়তো বলবেন এই বিষয়ে। জি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। তবে বাচ্চু ভাই, আপনার লাইনটি ক্লিয়ার আছে কিনা জানি না, আপনাকে আমরা ফ্রিজ দেখতেছি, একটু দেখবেন এর বিরতির ফাঁকে আপনি একটু আপনার নেটের কানেকশনটি ঠিক করে নেবেন বলে আশা করছি। দর্শক, আমরা যাচ্ছি আমাদের নির্ধারিত বিরতিতে, সাথে থাকুন। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে, নিউজ,
রিভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আমরা ছিলাম মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে নির্বাচনী রোডম্যাপ দিতে সরকার বিলম্ব করছে কেন, শিরোনামে যদিও, তবুও এর সাথে যুক্ত করে আমরা সাম্প্রতিক রাজনীতির নানা প্রসঙ্গগুলো আমরা একটু স্পর্শ করছি। আমাদের মাঝে রয়েছেন দুজন আলোচক, মহিউদ্দিন খান মোহন, দেশের সিনিয়র সাংবাদিক, এবং রয়েছেন আমাদের আরেকজন সামাদ বাচ্চু ভাই, তিনি রাজনীতি বিশ্লেষক। তিনি এই মুহূর্তে সংযুক্তি হয়তো হারিয়ে ফেলেছি, আশা করছি তিনি আমাদের সাথে যুক্ত হবেন। মোহন ভাই, আপনার কাছে আসতে চাই যে আলোচনাটি চলছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি আছে, সরকারের মধ্যেও আছে, ছাত্র যে আন্দোলনকামী ছাত্রদের মধ্যেও আছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যে মনে করছে যে নিষিদ্ধের যে সিদ্ধান্ত এটা ঠিক হবে না। আপনি কি মনে করেন যে সামনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেওয়া উচিত কিনা, বা তাদেরকে নির্বাচন থেকে দূরে সরে রাখা, অথবা তাদের নিষিদ্ধ করা উচিত অথবা উচিত নয়? দেখুন, আমি এক সময়ের একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং পরে ধরেন পেশাদার সাংবাদিক হিসাবে, হ্যাঁ, যে অবজারভার, পলিটিক্যাল অবজারভার, আমি সেই হিসাবে আমি মনে করি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কতগুলো গ্রাউন্ড থাকতে হয়। কেন নিষিদ্ধ করা হবে? একটা কথা বলা হয়ে থাকে যে স্বাধীনতার পর জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। আওয়ামী লীগেরা বলতো যে বঙ্গবন্ধু নিষিদ্ধ, কেবল জামাত না, জামাত সহ নিজামে ইসলামী, মুসলিম লীগ, কয়েকটি ইসলামী দল যারা মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানে ছিলেন। বঙ্গবন্ধুর সরকারের আমলে সমস্ত ধর্মীয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। কেন? আমাদের রাষ্ট্রীয় যে 4 মূলনীতির মধ্যে ধর্ম নিরপেক্ষতা ছিল অন্যতম। তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় কোন রাজনৈতিক দল থাকতে পারে না, এটা এথিক্যালি থাকতে পারে না। যে জন্য জামাত নিষিদ্ধ হয়, মানে আরো রিভাইভ করতে পারেনি। জামায়াতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, জামায়াতকে কত কিছু করবে এটা শুনে আসছি আমরা বিগত দিনগুলোতে, কিন্তু করে নাই। কেন করে নাই? জামাত ছিল একটা ট্রাম্প কার্ড আওয়ামী লীগের কাছে। জামায়াতকে আওয়ামী লীগ ব্যবহার করেছে সময়ে সময়ে, যখন এই পলিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়েছে, অমনি জামাতকে ব্যবহার করেছে। যেমন 96-এ জামায়াতকে সঙ্গে নিয়ে তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, হ্যাঁ, সে গ্রাম্য মোড়লদের মতো। তারপরে আবার জামায়াতকে লাথি মেরে বের করে দিয়েছে আবার ওখান থেকে। তো আওয়ামী লীগ শেষ মুহূর্তে জামায়াতকে নিষিদ্ধ করেছিল কোন মানে বুদ্ধিতে, এটা আমি বুঝি নাই, ওরা বুঝতে পারে নাই। মোহন ভাই, আমরা তো সেটা আলোচনা করেছি, সেটা আমরা জানি, এটা অতীতের ঘটনা। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আপনি কি ভাবছেন? জাহাজ ডুবে গেলে কাষ্ঠখণ্ড ধরে সমুদ্রের তীরে পৌঁছানো যায় না। এখন কথা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি যে মতামতটা দিয়েছে, যেটা জনগণই এই দলটাকে গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে, এটা নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে। সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, তাদের যদি সেই অ্যাবিলিটি থাকে, জনগণ যদি তাদেরকে মাঠে নামতে দেয় বা নামতে দিতে হবে যদি তাকে নিষিদ্ধ করা না হয়, একটা আইন করে, সেই আইন লাগবে। সেই আইন কিন্তু এখনো করা হয় না। সুতরাং আমরা ধরে নেব নির্বাচন যখনই হোক, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কিন্তু একটা রোডম্যাপ না, শুধু একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছেন অলরেডি
যে আমার এই সরকারের মেয়াদ 4 বছরের বেশি হবে না। কিভাবে বলেছেন? যে আগামী এই সংবিধানে মানে যেটা পুনর্লিখন হচ্ছে তাতে সরকারের মেয়াদ হবে 4 বছরের, পার্লামেন্টের মেয়াদ হবে 4 বছরের প্রস্তাব করা হবে আর কি। ফলে আমার সরকারের মেয়াদও 4 বছরের বেশি হবে না। এখানে একটা দারুণ ফাঁক আছে। 4 বছরের বেশি মানে কি 4.5 বছর হলে তো 4 বছরের কম, 2.5 বছর হলেও 4 বছরের কম, 3.5 বছর হলেও 4 বছরের কম, মানে নট এক্সিড 4 ইয়ার্স। আমরা ধরে নিচ্ছি যে তিনি সর্বোচ্চ থাকলে তিনি 4 বছর থাকবেন, মানে এরকম একটা আভাস, এরকম একটা আভাস দিয়েছেন। আমি গ্রামে এই 2 দিনে যত মানুষের সাথে কথা বলছি, বলেছি ভাই কি করা যায়। ওই যে আপনি বললেন কিছু দখলদারি তো শুরু হয়েছে 5 তারিখের পরে, কিছু মানে অতিষ্ঠ মানুষ হয়ে গেছে অনেক এলাকায়। আমার এলাকায় এক ওসি ছিলেন, তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে 2 মাসে। শেষ পর্যন্ত প্রশাসন তাকে উইথড্র করছে, এখান থেকে উইথড্র করতে বাধ্য হয়েছে। পাবলিক বলছে, আমি যখন জিজ্ঞেস করি আপনারা কোন গভর্নমেন্ট চান, ভাই এরাই থাকুক অনেকদিন, এরাই অনেকদিন থাকুক, দেশটাকে একটা লাইনে আনুক। এখন আপনি কি করবেন? পাবলিকের কথা নিবেন নাকি ওই যে যারা ক্ষমতায় গিয়ে আবার হালুয়া রুটি খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে তাদের কথাকে আপনি কগনিজেন্সিতে নেবেন? জি মোহন ভাই, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সরকারকে দেখতে চায়, একটা পরিবর্তন জনগণ দেখতে চায়, কিন্তু যদি জনগণের পেটে পেটে টান পড়ে, মোহন ভাই একটু বলি আপনি জবাব দেন। যদি পেটে টান পড়ে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, পেঁয়াজ যদি 160 টাকা কিনতে হয়, ডিমের হালি যদি 180 টাকা কিনতে হয়, চালের দাম যদি বস্তায় সপ্তাহে 8 টাকা 10 টাকা করে বাড়ে, মোহন ভাই একটু শুনবেন প্লিজ, শুনবেন। আমরা কিন্তু এও দেখছি যে সাধারণ মানুষ অনেকে বলছেন যে আমরা এটা চাইনি, আমরা বাঁচতে চাই। আমরা অটো রিক্সাওয়ালাদের আন্দোলন দেখেছি যে তারা কিভাবে কাঁদছে, যে তারা লোন নিয়ে এই অটো রিক্সা করেছে, তারা তাদের জীবিকা নির্বাহ করতে হবে, ফলে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হাজার হাজার অটো রিক্সাওয়ালাদের ভাগ্য আপনি অনিশ্চয়তার মধ্যে ফেলবেন। তাহলে এই ইস্যুগুলোকে, জনজীবনের সাথে সম্পৃক্ত ইস্যুগুলোকে যদি সরকার সাফল্যের সাথে ডিল করতে না পারে, যতই সংস্কার নিয়ে আসুক, তাহলে এই সরকারকে আসলে জনগণ চাইবে শেষ পর্যন্ত? এই যে অটো রিকশার ব্যাপারটা, না আমি স্বাভাবিকভাবে বলছি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের জীবনের অর্থনৈতিক যে সংকট, সবকিছু নিয়ে বলছি। একটা নির্দেশনা দিল যে 3 দিনের মধ্যে অটো রিকশা বন্ধ করতে হবে। কেন? আদালতেরা কোন বিবেচনা দিল? আমি জানি না এটা সাব জুডিস হবে কিনা, আমাকে কোর্টে গিয়ে দাঁড়াতে হবে কিনা আদালত অবমাননার অপরাধে। যেই বিচারকরা এটা দিয়েছে, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি সারা দেশের লক্ষ লক্ষ অটো রিকশা চালকের রুটি রিজার কথা ভেবেছেন? এটার যে পেছনে যে আছে আমদানিকারক, পাইকারি বিক্রেতা অটো রিকশার, ব্যাটারি, তাদের কথা চিন্তা করেছেন? আপনি দিয়ে দিলেন একটা। ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আসবো, কেন? জি আপনার কাছে আসবো, কিন্তু আপনি সুনির্দিষ্ট ভাবে বলেন নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কি না উচিত না, আপনি কিন্তু সুনির্দিষ্ট ভাবে বলেননি, কৌশলে আপনি বোধহয় এটাকে। আমি বলি, হ্যাঁ, আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনো সমাধান নয়। জি ক্লিয়ার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি বলেছেন যে আপনার দৃষ্টিতে জনগণ এই সরকার আছে বলে খুশি বা চায় সরকার আরো বেশি দিন থাক, কিন্তু আমরা এই খবর আমরা পরিস্থিতি বুঝে এই খবরও পাচ্ছি যে অনেকে বলছেন। মোহন ভাই ধন্যবাদ আপনাকে, যে পেটে ক্ষুধা রেখে আপনি হাততালি দিতে বলবেন, আমরা সেই হাততালি দিব না। কেউ বলছেন। ধন্যবাদ আপনাকে, আসতে চাই বাচ্চু ভাই আপনার কাছে। রাজনৈতিক কোন ইতিবাচক পরিবর্তন চান এই সরকারের মাধ্যমে করতে হবে, নাহলে ওইটা একটা সোনার হরিণ হয়ে থাকবে, আমি পরিষ্কার বলে দিলাম। ধন্যবাদ। আমরা দেখেছি, আমরা রাজনৈতিক দলগুলোকে এই বক্তব্য দিতে দেখেছি যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে অনেক কিছুই ব্যর্থ হবে, ফলে এই সরকারকে সহযোগিতা করা দরকার। দলগুলো সহযোগিতা করছে, সে নীতিতে তারা এগুচ্ছে, কিন্তু কেউ যখন সময়ের সাথে সাথে নানা ঘটনা প্রবাহে কেউ আবার প্রশ্ন তুলছেন যে সরকারের যে আসলে কতদিন থাকবে, সরকারের দায় দায়িত্ব, তার প্রায়োরিটি কি, ফোকাস কি, এটা নিয়ে নানা রকম বিতর্কও তো আছে। ধন্যবাদ মোহন ভাই, আপনার কাছে আসবো পরে। বাচ্চু ভাই, আপনি কি মনে করেন যে দেশের জনগণের জীবনে অর্থনৈতিক যে নিশ্চয়তা,
তাদের রুটি রুজি, তাদের জীবিকা। কেউ কেউ বলছেন যে পূর্বের সরকারের আমলে আমরা ভালো ছিলাম, আমরা এই অবস্থা চাইনি। এই সংকটটাকে আরো বেশি ঘনীভূত হতে পারে নাকি অর্থনৈতিক এবং এখানে ভারতের সাথে সম্পর্ক যদি সরকারের ভালো না থাকে, ভারত যে আমাদের এখানে রপ্তানি করে সেগুলো যদি বন্ধ করে দেয়, বিদেশ থেকে যদি টাকা না আসে, হ্যাঁ, তাহলে এক ধরনের সংকট, অর্থনৈতিক সংকটের মধ্যে দেশ পড়তে পারে। জ্বালানি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি সবকিছু মিলে অনেকে প্রেডিক্ট করছেন যে এই সরকার একটা বড় সমস্যার দিকে পড়তেও পারে অর্থনৈতিক ভাবে। ফলে তার সংস্কার প্রস্তাব বা এই যে অভিলাষ বা ইচ্ছা সেটা আসলে বাস্তবে নাও হতে পারে। কি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ আশরাফুল ভাই। সেটা হচ্ছে যে যদি আমাকে একটা প্লেন চালানোর জন্য বলা হয় আর যদি আমি সেই প্লেন চালাতে না জানি, তবে নিশ্চিত সেই প্লেন ক্র্যাশ করবে। এটা খুবই সিম্পল। এখন আপনার মাধ্যমে আমি বাংলাদেশের অগণিত দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চাই, ডক্টর ইউনূস সাহেব কি কোনো পলিটিশিয়ান? তিনি কি অতীতে রাষ্ট্র পরিচালনা করা বা সংগঠন পরিচালনা করার মতো তার কোন রকম কোন দক্ষতা রয়েছে? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তার কি কি ভূমিকা রয়েছে? তিনি পলিটিশিয়ানদের কথা বলছেন, আপনার পলিটিশিয়ানরা তো দেশটাকে বলা হচ্ছে ধ্বংস করেছে, তারা দেশের গণতন্ত্র নষ্ট করেছে, দেশকে একটা মাফিয়াতন্ত্রে পরিণত করেছে তারা। ফলে এই পলিটিশিয়ানদের হাতে তো দেশ ছিল 53 বছর। ঠিক আছে আশরাফুল ভাই, আমার কথা হচ্ছে গিয়ে যে ছিল, তারা দুর্বৃত্তায়ন করেছে, কিন্তু উনি আছেন, উনি পারেন, উনি দুর্বৃত্তায়ন করবেন না। দ্যাট ইজ মাই কোশ্চেন। এখন বিষয়টা হচ্ছে তিনি যদি সেটা না পারেন, তিনি যদি ভারসাম্য আনতে না পারেন, তিনি যদি চলমান পরিস্থিতির উপরে ভারসাম্য স্থাপন করতে না পারেন, তিনি যদি বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ককে উন্নয়ন করতে না পারেন, তিনি যদি আন্তর্জাতিক সম্পর্কগুলো উন্নয়ন করতে না পারেন, সেটা তো ফেইলিওর। এখন তিনি যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সুষ্ঠু সমাধান করতে না পারেন, তিনি যদি আওয়ামী লীগকে বাতিল করবে কি করবে না আমি জানি না, যদি তিনি আওয়ামী লীগকে পরিশুদ্ধ করার সেই সামর্থ্য না রাখে, শুনেন আইনি প্রক্রিয়ার মধ্যে সবই সম্ভব। আশরাফুল ভাই, যদি কালকে থেকে বলা হয় 144 ধারা, তাইলে কালকে থেকে রাত 8টার পরে আর বাসার থেকে বের হওয়া যাবে না। যারা বের হবে তাদেরকে গুলি করা হবে, যারা বেপরোয়া তারা বের হবে, কিন্তু সুস্থ ধারার মানুষ কিন্তু বের হবে না। যারা অসুস্থ তারা বের হবে, বা রুগী বের হইতে পারে, বা যারা জরুরি কাজে যারা বিপ্লবী, যারা সাহসী, যারা এই ধরনের অগণতান্ত্রিক বিধি ব্যবস্থা বিলোপ চায়, তারা কিন্তু বের হবে। ভাই বিষয়টা হচ্ছে যে আপনি বিপ্লব করবেন, অবশ্যই করবেন। আপনি একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিপ্লব করেছেন, আপনি সেটা থেকে বেরিয়ে আসছেন, সেই অবস্থায় আপনারা বিজয়ী হয়েছেন। এখন আপনারা আর কি বিপ্লব করবেন? এখন বিষয়টা হচ্ছে, এখন যেটা দরকার সেইটা হচ্ছে আপনাকে পুনর্গঠন। এখন আপনি মনোযোগ দিবেন পুনর্গঠনে। সেইখানে আপনার লিডারশিপের যে কারিশমেটিক লিডারশিপ, সেইটা দেখাইতে হবে ভাই। এখন যদি আপনি কারিশমেটিক লিডারশিপ না দেখিয়ে যদি আপনি ইন্ডিয়ার পিছনে পড়ে থাকেন, যদি আপনি শেখ হাসিনার পিছনে পড়ে থাকেন, যদি আপনি জাতীয় পার্টির পিছনে পড়ে থাকেন, যদি আপনি বিএনপির পিছনে পড়ে থাকেন, তাইলে তো পড়ে থাকা হবে, নতুন করে কিছু গড়া হবে না। দেখেন, আমি 1 সেকেন্ডে বলতে চাই আশরাফুল সাহেব আপনার মাধ্যমে অগণিত দর্শকদেরকে, সেটা হচ্ছে যদি 2007 সালে যখন 111 হয়েছে, তখন যদি কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে আসতো যে নির্বাচন ব্যবস্থায় আপনার এই 4 বছর টার্ম লিমিট, তারপরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, তারপরে হচ্ছে আলাদাভাবে স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশন, সেখানে যদি নাগরিকদের মত প্রকাশের পরিপূর্ণ স্বাধীনতা, সেইখানে যদি এগুলো করা হইতো, তাহলে কিন্তু অনেক প্রবলেম থেকে আমরা রক্ষা পাইতাম। এখন আইনি যে সংস্কারগুলো দরকার, একটি আইনি কাঠামোর মধ্যে থেকে বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশের সবচেয়ে বড় রোগ হচ্ছে দুর্নীতি। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে কত শতাংশ মানুষ বা নেতাকর্মী দুর্নীতিবাজ, আপনি যদি পার্সেন্টেজে আসেন তাহলে দেখবেন এই দুর্নীতিবাজের কিন্তু একটা পরিসংখ্যান রয়েছে। বিগত 16 বছরের রাষ্ট্রীয় ক্ষমতায় কত শতাংশ বা কত পার্সেন্ট মানুষ কোটিপতি হয়েছে বা কারা কারা কোটিপতি হয়েছে তার লিস্ট কিন্তু আছে আশরাফুল ভাই, সেই লিস্ট কিন্তু হারিয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে, আপনারা যদি দুর্নীতি একটা পুঁজিবাদী রাষ্ট্রে, একটা উন্নয়নশীল রাষ্ট্রে বা অর্থনৈতিক একটা জঙ্গম রাষ্ট্রে কোটিপতি হওয়া তো ভালো কথা, এটা তো অ্যাপ্রিসিয়েবল, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতে কিন্তু কোটিপতির সংখ্যা বেড়েছে, কিন্তু কোন পথে আসছে সেটি বড় প্রশ্ন। আপনি কোটিপতিকে কেন আপনি বিরোধিতা করবেন? কোটিপতি হওয়া বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই কোটিপতি হবেন, ট্যাক্স দিয়ে হন,
আপনি দেশের সম্পদ চুরি করে তো না, আপনি তো বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ চুরি করে কোটিপতি হওয়ার জন্য কোটিপতি হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু আপনি না, কিভাবে কোটিপতি সেটি হওয়া বড় বিষয়। অপরাধ নয়, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিত্তবান হওয়া অপরাধ, জনগণের টাকা চুরি করে বিত্তবান হওয়া অপরাধ, রাষ্ট্রের টাকা চুরি করে পাচার করা অপরাধ। সেই সকল অপরাধকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং এই যে দুর্নীতির থেকে মুক্তির জন্য যা করণীয়, আপনি কি মনে করেন এনবিআর এখন আর ঘুষ খাওয়া খাই হয় না? আপনি কি মনে করেন এখন এনবিআর ঘুষ নেওয়া দেওয়া হয় না? একটা ইস্যু উত্থাপন করেছেন, আমাকে সহজ করে দিয়েছেন বাচ্চু ভাই, আপনাকে ধন্যবাদ। এই প্রশ্নটা নিয়ে আসতে চাই। আমরা মোহন ভাইকে দেখছি যে সর্বাত্মকভাবে বর্তমান সরকারকে তিনি সমর্থন করে যাচ্ছেন এবং তার নীতি পদ্ধতিকে, এবং তিনি খুব বেশি আশাবাদী। আপনার এটাই নিয়ে একটু প্রশ্ন, আপনার শেষ লেসটা নিয়ে একটু প্রশ্ন করতে চাই। মোহন ভাই, বলা হচ্ছে যে এই সরকারের আমলে আমরা বড়বত কয়েকজন নেতাকে দেখেছি গ্রেপ্তার করেছে, আমাদের কি বলে প্লেয়ারের বিরুদ্ধে, জাতীয় ন্যাশনাল প্লেয়ারের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, কবি সাহিত্যিকদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে সাংবাদিক বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। কিন্তু এই যে এই 16 বছর বা তারা আগে সহ যে আমাদের সিস্টেমে যে দুর্নীতিবাজরা, বড় বড় যে কর্মকর্তা, সরকারি কর্মকর্তা অথবা রাজনীতিবিদদের মধ্যে যারা দুর্নীতিবাজ, যারা আমরা জানি যে মাদক ব্যবসা করেছে, হত্যা করেছে, এরকম চিহ্নিত অপরাধী দুর্নীতিবাজদের কিন্তু ধরা হয়নি বা হচ্ছে না। এটি কেন? আগে তো তারা জালে আটকানোর কথা ছিল। তাহলে কেবলমাত্র রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্যই আসলে সরকার শক্তি প্রয়োগ করছে, কিন্তু দুর্নীতিবাজদের দুর্নীতির উচ্ছেদে কিরকম ভূমিকা রাখছে না, এই প্রশ্নটিও আছে। মোহন ভাই বলেন, আপনি বলেন তো একজন দুর্নীতিবাজকে ধরা হয়েছে কিনা? আমি বলি, হ্যাঁ, সালমানের প্রমাণ কি? জি বলুন। হ্যাঁ ঠিক আছে, তিনি টাকা নিয়েছেন ব্যাংক থেকে, তিনি ব্যাংক থেকে লোন নিয়েছেন ব্যাংক থেকে। এসালাম কি কোথায়? এসালামকে ধরা হয়নি, ধরা পড়তো তো, চোরদেরকে ধরা হচ্ছে না। না, এরা এই দুর্নীতিবাজরা দেশ থেকে চলে গেছে, ম্যানেজ করে তারা চলে গেছে বলা হচ্ছে। কোনো না কোনো ভাবে তারা এই সিস্টেমকে ম্যানেজ করেছে, সরকারকে ম্যানেজ করেছে। পতন দেখেই ভেঙে গেছে, যে পতন আসন্ন ভেঙে গেছে। স্বয়ং প্রধানমন্ত্রী আত্মীয় স্বজনরা তো ওই পতনের আগেই ভেঙে গেছে লোকজন। মোহন ভাই, আপনি বলেন যে রাজনৈতিক মন্ত্রীর বাইরে কোন দুর্নীতিবাজ, এই যে সিন্ডিকেট যারা বাজারকে অস্থিতিশীল করেছিল, বাজারের ব্যবস্থাকে জিম্মি করে যারা কোটি কোটি টাকা করেছিল, সেই সিন্ডিকেটের কাউকে কি ধরা হয়েছে? এটা বলেন। সিন্ডিকেটের হেড অফ দা অর্গানাইজেশন ছিল কে? পিএইচ মুন্সি। ওনার আমি পিএইচ মুন্সি বলতাম, টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রী ছিল শেখ হাসিনা। ওটাও তো ধরা পড়েছে, ওটাও তো অ্যারেস্ট হয়েছে। কই তাহলে সিন্ডিকেট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ হচ্ছে না কেন? এখনো সিন্ডিকেট না, আপনি যদি বলেন সেই সুফলটা আমরা বাজারে পাচ্ছি না কেন? এটা তো সম্ভব না। 16 বছরের জন্য তো শেষ করা যাবে না। আপনি একদিকে তাকে দুর্নীতিবাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলবেন, আপনি অস্ত্রধারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলবেন, আরেকদিকে আরেকজন বলবে আমাকে নির্বাচন দাও। হাউ ইট পসিবল? একজন গিন্নি কেন? আপনার সব কাজই তো আপনাকে করতে হবে নাকি? দায়িত্বে খাবার বেড়ে দিবে, কেউ বলে আমাকে পায়েস দাও, কেউ বলে আমাকে ডাল দাও, কেউ বলে পানি দাও। ওনার পক্ষে কি সম্ভব? সিরিয়ালি দিতে হবে। আগে রাষ্ট্রটাকে সংস্কার করতে দেন, পজিটিভ সংস্কারগুলো হয়ে যাক, নির্বাচন হোক। লাফাচ্ছে তো রাজনৈতিক দলগুলো যে আমরা করে টরে ভরে দেবো সবাইকে। মোহন ভাই, এই সংস্কারটা আসলে কি জিনিসটা? কি সংস্কার জিনিসটা কি? সংস্কার হলো যে আরেকটা শেখ হাসিনা যাতে বাংলাদেশে তৈরি না হয়। না, সংস্কার তো আমি এটা বুঝি যে আগে একটা জিনিস ছিল, সেটা পরিবর্তন হয়েছে, এখন আরেকটা নতুন করেছি, আগের মতো আর চলছে না, এখন নতুন ভাবে চলছে, নতুন কিছু হচ্ছে, এটাই তো সংস্কার। রাষ্ট্র সংস্কারটা করতে হবে, আর যেন কোনো শেখ হাসিনা এই দেশে তৈরি না হয়। যে পুরুষ হইতে পারে, স্ত্রী লোক হইতে পারে, হওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। সেটা আমরা বলছি, কিন্তু তাহলে সংস্কারটা কি? সংস্কার একেবারে অবজেক্টিভ বিষয়গুলো কি আসলে, যেটা দৃশ্যমান। ধন্যবাদ, এটা নিয়ে হয়তো কথা বলা যাবে। মোহন ভাই, আমরা আলোচনার একেবারে শেষের দিকে আসতে চাই। সোহেল সামাদ বাচ্চু ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ওরা 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিবে। এই রিপোর্টগুলো দেখ আগে, তারপর দেখেন। আপনি এখনই অস্থির হয়ে গেছেন, রান্না হয় নাই চুলায়, আপনি প্লেট নিয়ে বসে গেছেন খাবার দাও। এটা হয় নাকি? আগে রান্নাটা হতে দেন। জি, পেটে তো অনেক ক্ষুধা।
এই যে 16 বছরের ক্ষুধা, যাদের 16 বছরের ক্ষুধা আছে তারাই পাগল হয়ে গেছে, মা আমারটা মাটিতেই দে, প্লেট লাগবে না। আরে বাবারে একটু ধৈর্য ধরো, খেয়েও তোমরাই তো খাবে। লুটে পুটে খেয়েছে আওয়ামী লীগ 16 বছর, তোমরা না হয় 32 বছর খাবে, তো একটু ধৈর্য ধরে খাও। না মন ভাই ঠিক আছে, আমরা সংস্কার চাই, সবই ঠিক আছে, কিন্তু আমরা যে পরিস্থিতি দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নেই। আমরা দেখছি ছোটখাটো ঘটনায় রাজপথে একদম সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে, জনতার মব পুলিশকে মানছে না, মব সেনাবাহিনীকে মানছে না, তাদের ভয়টি কেটে গেছে। আমরা ছাত্ররা দেখছি তারা অটো পাস চাইছে, ঘেরাও করছে, সচিবালয়ে ঢুকে পড়ছে, আনসারদের দেখছি তারা গ্রেফতার ঘেরাও করছে, অটো রিক্সাওয়ালাদের দেখছি তারা রাজপথ অবরোধ করে বসে থাকছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দেখছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে, তিতুমিরের ছাত্রকে ঢাকা শহরকে অচল করতে দেখছি, সিটি কলেজ ঢাকা কলেজের মধ্যে সংগ্রাম যুদ্ধ দেখছি। তো এই যে পরিস্থিতি চারদিকে, এইটার কারণ কি বলে আপনি মনে করেন? সিটি কলেজ আর ঢাকা কলেজের এই যুদ্ধ কি নতুন না, কিন্তু ঘটনা যতগুলো ঘটছে এত ঘটনা অল্প সময়ের মধ্যে ঘটেনি কখনো, এবার নিয়ন্ত্রণহীন ভাবে। ভালো বলছেন আপনি। তিতুমির কলেজের ছেলেরা যেটা বিশ্ববিদ্যালয় চেয়েছে, ওদের তো এক কথায় জবাব দেওয়া যেত, এটা গভর্নমেন্ট করে নাই, যে হ্যাঁ শহীদ তিতুমির যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারিকেল বাড়িয়ায় যে বাঁশের কেল্লা করেছিলেন, আমরা তার নামে একটা বিশ্ববিদ্যালয় করব, কিন্তু সরকারের নীতিগত সিদ্ধান্ত হওয়া উচিত রাজধানীতে আর কোনো বিশ্ববিদ্যালয় করা যাবে না, ওটা যশোরের নারকেল বাড়িয়ায় তিতুমিরের নামে বিশ্ববিদ্যালয় হবে, শেষ। না মোহন ভাই আপনি যত সহজেই বলছেন, কিন্তু তারা ছাত্র, তাদের আন্দোলনের কারণেই, সুফল আন্দোলনের কারণেই কিন্তু এই সরকার ক্ষমতায় এসছে, এবং ডক্টর ইউনূস বলেছেন যে ছাত্ররাই তার নিয়োগকর্তা। ফলে ছাত্রদের কোন একটা দাবি, তাদের আন্দোলনের বিপক্ষে এই সরকার অবস্থান নিতে পারে কিনা, বা সেটিকে কি বলা যায় কোনোভাবে নিয়ন্ত্রণ আনার সক্ষমতা সরকার রাখে কিনা। আপনি দেখেন একটা জিনিস উদাহরণ দিই, একটা উদাহরণ, বিনা পরীক্ষায় পাশ করতে চেয়েছিল না যে আমাদের সবাইকে পাশ করাই দিতে হবে, অটো পাস, 54 জনকে ধরে জেলে ভরে দিয়েছে। ঠান্ডা বাঙালি ডান্ডায় ঠান্ডা, মনে রাখবেন। কোন সময়ে যেই বার বেড়েছে, বিভিন্ন পেশাজীবী বলেন, কিন্তু পরীক্ষা তো নেওয়া হয়নি, ওই যে সাবজেক্ট ম্যাপিং করে তাদের রেজাল্ট দেওয়া হয়েছে, পরবর্তী পরীক্ষাগুলো নেওয়া হয়নি। এটা তো অনেকটা অটো পাসের মধ্যে অ্যারেস্ট করলো, তারপর তো ঠান্ডা হয়েছে নাকি? এই অ্যাকশনটা আগে নিলে আর অটো পাস দিতে হইতো না, এই অ্যাকশনটা আগে নেওয়া উচিত ছিল। এখন কথায় কথায় আন্দোলন, কথায় কথায় ঘেরাও, শাহবাগে একটা, এখানেই কথা কিনা মোহন ভাই, যে এখানেই কথা কিনা যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সংস্কৃতি, বাংলাদেশের যে অর্থনীতি, মানুষের যে এক্সপেকটেশন, আসলে এগুলোকে খুব বেশি সুসমন্বয় করে একেবারে সুন্দরভাবে দেশ পরিচালনা করা খুবই কঠিন ব্যাপার, বা এটার জন্য আরেক ধরনের মেথড, দক্ষতা দরকার। তো সেই বিষয়গুলো তো একটা বিষয়, এটি নিয়ে বিতর্ক হতে পারে। মোহন ভাই আপনাকে ধন্যবাদ। আমরা বাচ্চু ভাই কি শুনতে পাচ্ছেন? আছেন আমার সাথে? অনেকের হাতে রান্নাই খেয়েছি, তো ভবিষ্যতে আবার সেই বাবুর চিরাইসা কি রান্না করে খাবো এটা আমরা বুঝি। তো উনি যখন আসছে, উনি একটা জিনিস তৈরি করে দিয়ে যাক, ওই মশলাগুলো তারা ব্যবহার করে পরবর্তীতে আমাদেরকে রান্না করে খাওয়া। জি মোহন ভাই আপনি চমৎকার বলেছেন যে অনেকে হাতে রান্না খেয়েছি, এখন আমরা ডক্টর ইউনূসের হাতে রান্না খেতে চাই, কিন্তু এই রান্নাটা কতদিনে আসলে শেষ হবে সেটাই বিষয়, যে রান্নাটা কতদিনে শেষ হবে, এই ক্ষুধাটা নিয়ে আমাদের কতদিন আর থাকতে হবে, যে কারণে আমরা একটু উদ্বিগ্ন হয়ে যাচ্ছি যে যাই রাধেছে আপনি দেন আমাদের। জি সোহেল সামাদ বাচ্চু ভাই, আমরা শেষ করবো, আপনাকে একটু হারিয়েছিলাম সংযুক্তি। প্রশ্নটি হচ্ছে যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন সংস্কার করে, একটা সুষ্ঠু নির্বাচন, সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে সেই নির্বাচনটা দেওয়ার ক্ষেত্রে কতটা সক্ষমতার পরিচয় দিবে ভবিষ্যতে বলে আপনি মনে করেন? এই প্রশ্নটার উত্তর চেয়ে অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ। আসলে আমি খুবই দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব তিনি খুবই যোগ্য, এবং তার সাথে রয়েছে বাংলাদেশের এই তরুণ প্রজন্ম, সমন্বয়করা রয়েছেন, মেধাবী চৌকস উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, সুতরাং তার না পারার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে কিছু সংখ্যক উপদেষ্টা যাদের পরিবর্তন করে যদি আরো যোগ্য, মেধাবী, যারা রাষ্ট্র পরিচালনায় দক্ষ, এরকম অনেক মেধাবী লোকজন রয়েছে। শুধু চিটাগংয়েই যে মেধাবী লোকজন জন্মায় তা কিন্তু না,
আমাদের বরিশালেও মেধাবী লোকজন জন্মায়, কুমিল্লায় মেধাবী লোকজন জন্মায়, খুলনায়ও মেধাবী লোকজন জন্মায়। সুতরাং যারা দক্ষ, যারা চৌকস, যাদের দক্ষতা রয়েছে, হিম্মত রয়েছে, রাষ্ট্র চালানোর মতো অভিজ্ঞতা রয়েছে, অনেক প্রাক্তন সচিবরা রয়েছে যারা অত্যন্ত দেশপ্রেমিক, যাদের ঘুষের কোনো রেকর্ড নাই, যাদের মধ্যে স্বজনপ্রীতির কোনো রেকর্ড নাই, এরকম অনেক ভালো ভালো শুদ্ধ মানুষ বাংলাদেশে রয়েছে। আমার এই অল্প বয়সে আমিও দু একজনকে চিনি। তাদেরকে যদি আপনি যথাযথ মূল্যায়ন করেন, আর এই যে শুধু চিটং কেন্দ্রিক এই সরকার কাঠামো থেকে যদি বেরিয়ে আসতে পারেন, তাহলে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের ব্যর্থ হওয়ার কিছু নেই। এখানে আমার বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না। আমার বাংলাদেশের মানুষ চায় একটু নিরাপদে থাকতে, একটু কম দামে খেতে, একটু শান্তিতে থাকতে। যদি এইটুকু থাকতে পারে, বাংলাদেশের মানুষের একটু সম্মান মর্যাদা নিয়ে থাকতে চায় মানুষ, মানে অন্য যারা নিপীড়িত হতে চায় না, নিজের কথাটা বলতে চায়, এই পরিবেশটা নিশ্চিত করলে আসলে অনেক বড় কিছু হবে। ধন্যবাদ সৈয়দ সামাদ বাচ্চু ভাই, আজকে নতুন করে আমাদের নেটওয়ার্কে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আপনাকে আমরা সাথে পাবো সে প্রত্যাশা করি। মোহন ভাই, বরাবরই আপনি আমাদের সাথে আছেন, এই জন্য ধন্যবাদ, আজকে সময় দিয়েছেন। দর্শক যারা ছিলেন, শুনেছেন, প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্ন নিয়ে আসলে আলোচনা আসতে পারিনি, এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, প্রশ্ন করবেন, আর নিশ্চয়ই আলোচনা করব। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।